সারা দেশে হাম আতঙ্ক, খুলনা, বরিশাল, রাজশাহীতে বাড়ছে মৃত্যু, সংক্রমণ, হাসপাতালে রোগীর চাপ, উৎকণ্ঠায় অভিভাবকরা। জ্বালানি তেল পেতে গ্রাহকদের হট্টগোল, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে মিলছে না কাঙ্ক্ষিত তেল, ফুয়েল কার্ডেও কমছে না ভোগান্তি। সীমান্ত হত্যায় ভারতের দুঃখ প্রকাশের পরদিনই লালমনিরহাটে বিএসএফ এর গুলি, প্রাণ গেল বাংলাদেশি যুবকের। বিজিবির ডাকে পতাকা বৈঠক, মরদেহ ফেরানোর দাবি স্বজনের। জুলাই অভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার রায় কাল, জড়িতদের সর্বোচ্চ শাস্তির আশা পরিবার ও সহপাঠীদের, দৃষ্টান্ত স্থাপনের দাবি। এবং বগুড়া ৬ ও শেরপুর ৩ আসনে নির্বাচন কাল, সকাল 7:30 থেকে বিকেল 4:30 ভোট গ্রহণ। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম, কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। বাংলার সময়ের সঙ্গে আছি আমি ওমর রিনা। কমছে না হামের প্রকোপ, দেশের বিভিন্ন হাসপাতালে বাড়ছে শিশু রোগীর সংখ্যা, দীর্ঘ হচ্ছে মৃত্যু তালিকা। বরিশাল বিভাগে আক্রান্ত হয়ে মারা গেছে 10 জন, আর রাজশাহী জেলায় মৃত্যু 3 জনের। হাম উপসর্গ ও ভাইরাসে নাকাল সারা দেশ, প্রতিদিনেই দীর্ঘ হচ্ছে মৃত্যু তালিকা। হাম উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন 72 জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 980 জন। সোমবার বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয় ও শেরে বাংলা মেডিকেল কলেজ থেকে এই তথ্য জানানো হয়েছে। বিভাগে মৃতের সংখ্যা 10 জন। বুধবার দুপুরে রাজশাহী মেডিকেল হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত 24 ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে 23 জন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হামের উপসর্গে মারা গেছে 3 জন। আমাদের সক্ষমতা আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে এবং ফলে কিন্তু আপনারা দেখছেন গত কয়েকদিনের ধারাবাহিকতায় হামের যে সুস্থতার হার সেটিও কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং বেশিরভাগ রোগী কিন্তু সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। হামের প্রকোপে মৃত্যুর ঝুঁকিতে চাঁদপুর জেলার 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে 23 শিশু ভর্তি রয়েছে। 7 দিন আইছি, বাবু অনেক চোখের ভিতরে উঠছে, চোখটাই মেলতে পারে না। অনেক জ্বর ছিল, ঠান্ডা ছিল, পরে যে নুনতির মতন উঠছিল বলে হাম ডাক্তারে বলছে। এছাড়া নেত্রকোনায়ও চোখ রাঙাচ্ছে হাম। সন্দেহজনক রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। গত 24 ঘন্টায় নতুন ভর্তি রোগী 7 জন। সংক্রমণ মোকাবেলায় সদরের 100 শয্যা আধুনিক হাসপাতালে তৈরি করা হয়েছে আইসোলেশন ওয়ার্ড। হামের রোগীদের জন্য মেজাজ কর্নার চালু আছে। এখানে যে সমস্ত হামের রোগীরা আসে তাদেরকে আমরা আইসোলেশন করে থাকি, যেন অন্যান্য বাচ্চারা, সুস্থ বাচ্চারা আক্রান্ত না হয় হামে আমরা, এবং তাদেরকে সেইভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। এখানে ঝালকাঠিতে গত 24 ঘন্টায় সর্দি কাশি সহ হামের নানা উপসর্গ নিয়ে 42 জন শিশু হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। ছড়িয়ে পড়ছে আতঙ্ক। রিমু সিদ্দিক, সময় সংবাদ। এই মুহূর্তে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী SM রাশেদ। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছে তার কাছে। বাংলাদেশের ন্যায়ও কিন্তু কুষ্টিয়াতে দেখা দিয়েছে, বিশেষ করে শিশুদের হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি, এবং ইতিমধ্যে কিন্তু শুধুমাত্র 24 ঘন্টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে 5 জন, এবং এছাড়া কিন্তু রিলিজ নিয়েছে এবং অন্যত্র চিকিৎসার জন্য আরও 11 জন চলে গেছে বলে আমাদেরকে জানিয়েছেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার। তিনি আমাদেরকে জানিয়েছেন এখন পর্যন্ত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে 24 জন রোগী ভর্তি রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া গত 9 দিনে কিন্তু 60টি শিশু কিন্তু মারা গিয়েছে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল এবং কুষ্টিয়া মেডিকেল কলেজে। তবে ইতিমধ্যে কিন্তু কুষ্টিয়ার স্বাস্থ্য বিভাগ যারা আছে, বিশেষ করে সিভিল সার্জন, তারা কিন্তু আসলে বিশেষ করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল সহ যে করে উপজেলার রয়েছে স্বাস্থ্য কমপ্লেক্স, সেখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ওষুধ সরবরাহ রেখেছে বলে আমাদেরকে জানিয়েছেন কুষ্টিয়া সিভিল সার্জন। এছাড়া বিশেষ করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোয় বিশেষ করে শিশু ওয়ার্ডে কিন্তু অতিরিক্ত ডাক্তার নিয়োগ দিয়েছে আমাদেরকে জানিয়েছেন সিভিল সার্জনের। এছাড়া কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু এখন পর্যন্ত 43 জন
রোগী রয়েছে এবং কুষ্টিয়া মেডিকেল কলেজে কিন্তু পর্যাপ্ত পরিমাণে চিকিৎসার ব্যবস্থা করেছে মেডিকেল কর্তৃপক্ষ। আমি কুষ্টিয়া জেলা প্রশাসকের সাথে কথা বলেছি। কুষ্টিয়া জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন বিশেষ করে শিশু রোগীদের জন্য যাতে ভেন্টিলেশনে এবং যে অক্সিজেন সরবরাহ সেটা কিন্তু স্বাভাবিক রাখার সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। এছাড়া সাধারণ মানুষের যে সচেতনতা, বিশেষ করে হামের বিষয়ে যে সচেতনতা এবং শিশুদেরকে কিভাবে যত্নে রাখতে হবে, কিভাবে এই হাম রোগ থেকে শিশুদের দূরে রাখা যাবে সেই বিষয়ে কিন্তু সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে এবং বিশেষ করে গ্রাম অঞ্চলগুলোতে কিন্তু মাইকিং এর ব্যবস্থা করেছে কুষ্টিয়া জেলা প্রশাসকের পক্ষ থেকে। এছাড়া কুষ্টিয়া সিভিল সার্জন আরও আমাদেরকে জানিয়েছেন যে পর্যাপ্ত পরিমাণে কিন্তু প্রচুর পরিমাণে ওষুধ চিকিৎসার জন্য রাখা হয়েছে এবং কোনো রোগীর যদি অবস্থা পরিবর্তন হয় তাহলে কিন্তু তাকে বিশেষ করে রাজশাহী এবং ঢাকায় রেফার করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। ইতিমধ্যে কিন্তু কুষ্টিয়া জেলা হাসপাতালে 2 জন রোগী কিন্তু আশঙ্কাজনক অবস্থায় রয়েছে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া কুষ্টিয়া নয়, কুষ্টিয়ার আশেপাশে বিভিন্ন জেলা থেকে অনেক রোগী কিন্তু কুষ্টিয়া জেলা হাসপাতালে আসছে বলে আমাদেরকে জানিয়েছেন আবাসিক মেডিকেল অফিসার। তো কুষ্টিয়া থেকে হামের উপসর্গ এবং রোগ এবং মৃত্যু নিয়ে ছিল আমাদের সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম কুষ্টিয়ায়। অন্য প্রসঙ্গ, পররাষ্ট্রমন্ত্রীর দিল্লি সফরের মধ্যেই সীমান্তে হত্যা। লালমনিরহাটে বিএসএফের গুলিতে প্রাণ গেল বাংলাদেশি যুবকের। মরদেহ ফিরিয়ে আনতে পতাকা বৈঠক হয়েছে। বুধবার ভোরে লালমনিরহাট পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি সীমান্তে শূন্য লাইন থেকে ভারতের প্রায় 500 গজ ভেতরে গুলির শব্দ শোনা যায়। পরে বিএসএফের পক্ষ থেকে জানানো হয় 7 থেকে 8 বাংলাদেশি কাঁটা তারের বেড়া কাটার উদ্দেশ্যে প্রবেশ করলে প্রথমেই সতর্কতামূলক গুলি ছোড়া হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি ঘটে। এ সময় আলী হোসেন নামে এক বাংলাদেশি গুলিবিদ্ধ হন। বিএসএফ সদস্যরা তাকে উদ্ধার করে ভারতের একটি হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। 6 রান গুলি হয়। সকালবেলা ঘুম থেকে উঠি দেখি এইখানে লোক প্রায় বহু লোক জড়ো হয়েছে। এখানে রাত 3টের সময় গুলি হয়েছে। এখন নাম পানিরটারি বাড়ি আলী নাম, সে এখন ভারতে গুলির আঘাতে মৃত্যু হয়েছে। মরদেহ ফিরিয়ে আনতে সকাল 11টার দিকে পতাকা বৈঠক হয়েছে। দ্রুত মরদেহ হস্তান্তর করবে বলে জানিয়েছে বিএসএফ। সময় সংবাদ, লালমনিরহাট। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যে রক্তবহ জুলাই রাষ্ট্রীয় শক্তির সামনে দাঁড়িয়ে প্রতিবাদের প্রতীক হয়ে উঠেছিলেন, সেই আবু সাইদ হত্যা মামলার রায় ঘোষণা হতে যাচ্ছে আগামীকাল। দীর্ঘ শুনানি শেষে আসামিদের সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা প্রসিকিউশনের, আর ন্যায় বিচার চান আসামি পক্ষের আইনজীবীরা। 2024 সালের 16 জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে যান আবু সাইদ। তাকে লক্ষ্য করে খুব কাছ থেকে গুলি করে পুলিশ। গুলিতে লুটিয়ে পড়েন আবু সাইদ। তার মৃত্যুর পরই জুলাই আন্দোলন স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ে সারা দেশে। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় আসামি করা হয় বেরোবির ভিসি হাবিবুর রশিদ, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মনিরুজ্জামান সহ 30 জনকে। বৃহস্পতিবার এই মামলার রায় ঘোষণা করতে যাচ্ছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। রায় ঘোষণা বিটিভি ও ট্রাইব্যুনালের ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হবে বলে জানানো হয়েছে। ছেলে হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির আশা আবু সাইদের পরিবার ও সহযোদ্ধাদের। 9 তারিখে এটা রায় হবে, তা আমরা আশা করি আমরা ন্যায় বিচার পাবো। আমার মনচিত্ত হিসেবে ওদের ঘেরে যেন ফাঁসি কাস্টমে চলে হয়। আমরা মনে করি পুলিশ এই ঘটনায় একেবারে সরাসরিভাবে জড়িত এবং তাদের সর্বোচ্চ বিচার আমরা কামনা করতেছি। চিফ প্রসিকিউটর বলছেন, আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণে সক্ষম হয়েছেন তারা। রায়ের পরও নতুন করে কারো বিরুদ্ধে সম্পৃক্ততার প্রমাণ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। এই কেসেও যদি কোনো আসামি ওরকম বিচারের সম্মুখীন না হয়, কিন্তু পরবর্তীকালে যদি আমাদের কন্টিনিউয়াস আরও তো ইনভেস্টিগেশনগুলো আছে, বা পার্টিকুলার এই ঘটনাতেও আমরা যদি দেখি যে কোনো আসামির সম্পৃক্ততা আছে বা পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ যদি পাওয়া যায়, আমরা ফর্মাল চার্জ আবার তার বিরুদ্ধেও দাখিল করতে পারবো। 30 জন আসামির বিরুদ্ধে যার যে ভূমিকা, সেই অনুযায়ী এভিডেন্স তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে হয়েছে, এবং আমরা এটা প্রত্যাশা করি যার যে ভূমিকা সেই অনুযায়ী, যার যে অপরাধ যেটুকুন যারা করেছে সেই অনুযায়ী তারা শাস্তি পাওয়ার যোগ্য। আসামি পক্ষের দাবি, মামলা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে প্রসিকিউশন। রেডিওগ্রাফিক টেস্ট, এক্সরে এক্সামিনেশন এবং অন্যান্য সায়েন্টিফিক টেস্টের মাধ্যমে যেটা
কথা ছিল তা করেনি, ফলে এটা ক্লিয়ার যে তার দেহে গুলি বা কার্তুজের কোনো অনুপরিমাণ অস্তিত্ব নাই। এই গ্রাউন্ডসগুলো দিয়ে লিখিতভাবে উপস্থাপন করে আর্গুমেন্ট করেছি, তাই আমাদের প্রত্যাশা হলো এই 3 জন আসামি বেকসুর খালাস পাইবেন। আবু সাইদ হত্যা মামলায় 6 আসামি কারাগারে থাকলেও বেরোবির বিসি হাসিবুর রশিদ সহ 24 জন আসামি পলাতক রয়েছেন। সাবিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। জ্বালানি তেল প্রসঙ্গ, অপেক্ষার পরও মিলছে না কাঙ্ক্ষিত তেল, তাই ফিলিং স্টেশনে ক্ষুব্ধ গ্রাহকদের হট্টগোল। নিয়ন্ত্রণে পাম্পগুলোতে কাজ করছে জেলা প্রশাসনের পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এদিকে তেলের সংকটে দিশেহারা কৃষক, এতে উৎপাদনে বিপর্যয়ের শঙ্কা তৈরি হয়েছে। জ্বালানি তেল পেতে গ্রাহকদের হট্টগোল। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে কাঙ্ক্ষিত তেল না পাওয়ায় ক্ষুব্ধ গ্রাহক। জামালপুরে তেলের জন্য ভোর থেকে পাম্পগুলোতে কৃষক ও মোটরসাইকেল চালকদের দীর্ঘ লাইন। তারপরও পর্যাপ্ত জ্বালানি তেল না পাওয়ায় দেওয়ানগঞ্জ উপজেলার কাঠারবিল এলাকায় ফিলিং স্টেশনে বিক্ষুব্ধ হয়ে ওঠেন গ্রাহকেরা। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে উপস্থিত হন দেওয়ানগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেন। মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে গত 1 মাস ধরে জ্বালানি তেলের সংকটে ভুগছে দেশবাসী। ঘন্টার পর ঘন্টা ফিলিং স্টেশনগুলোতে অপেক্ষা করে প্রাইভেট কার ও মোটরসাইকেল চালকদের তীব্র তাপদাহে পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। এদিকে ডিজেল সংকটে বড় আবাদে সেচ দিতে পারছেন না চাষিরা, এতে উৎপাদনে বিপর্যয়ের শঙ্কা তাদের। জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ও স্বচ্ছতা ফেরাতে ঝিনাইদহের কালীগঞ্জে স্মার্ট অ্যাপ তৈরি করেছেন স্থানীয় এক তরুণ শিল্প উদ্যোক্তা। সেই অ্যাপের মাধ্যমে বুধবার সকাল থেকে ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে। ঠাকুরগাঁয়ে ফুয়েল কার্ডেও কমছে না ভোগান্তি। তপ্ত রোদে দাঁড়িয়ে থেকে তেল কিনতে গিয়ে নাজেহাল গ্রাহকেরা। তবে রাঙামাটিতে ডিজিটাল রেজিস্ট্রেশনের মাধ্যমে জ্বালানি সরবরাহ করায় সুফল মিলতে শুরু করেছে ফিলিং স্টেশনগুলোতে। এদিকে নাটোর শহরের স্টেশন বাজার এলাকায় পাম্পের তেলের সিরিয়াল নিয়ে সংঘর্ষের খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে উপস্থিত হয় জেলা প্রশাসন। এ সংঘর্ষে আহত হয় 2 জন। চন্দ্র বিশ্বাস, ববি, সময় সংবাদ। বগুড়া 6 ও শেরপুর 3 আসনের নির্বাচনকাল সকাল 7:30টায় ভোট শুরু হয়ে চলবে বিকেল 4:30টা পর্যন্ত। এরই মধ্যে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম। নিরাপত্তায় বিজেপির পাশাপাশি মাঠে থাকছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। বগুড়া 6 আসনে উপনির্বাচন ও শেরপুর 3 আসনে স্থগিত থাকা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার। বুধবার সকালে বগুড়ার সেন্ট্রাল স্কুল মাঠ থেকে 150টি কেন্দ্রে ব্যালট বাক্স, ব্যালট পেপার, অমোচনীয় কালিসহ 25 ধরনের সামগ্রী বিতরণ করা হয়। বগুড়া 6 আসনে উপনির্বাচনে বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশা, জামায়াতের প্রার্থী আবিদুর রহমান ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মোহাম্মদ আল আলিম তালুকদার প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান এ আসনে জয়ী হলেও একই সঙ্গে 2টি আসনের সদস্য থাকা সংক্রান্ত বিধিনিষেধের কারণে তিনি বগুড়া 6 আসনটি ছেড়ে দেন। পরে আসনটি শূন্য ঘোষণা করে নতুন তফসিল ঘোষণা করে ইসি। আগামীকাল সকাল 7:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আমাদের মোট ভোটারের সংখ্যা বগুড়া 6 সদর আসনের জন্য হচ্ছে 4,54,043 জন। এর ভিতরে 3736 জন আছেন হচ্ছে পোস্টাল ব্যালটের জন্য রেজিস্ট্রেশন করা। ওনারা শুধুমাত্র পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন যদি ওনারা চান। এদিকে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে স্থগিত থাকা শেরপুর 3 আসনে নির্বাচনী প্রচারণা শেষ হয় বুধবার সকাল 7টায়। পরে দুপুরে 128টি কেন্দ্রের নির্বাচনী সরঞ্জাম দেওয়া হয় প্রিজাইডিং অফিসারদের কাছে। নিরাপত্তায় বিজেপির পাশাপাশি মাঠে থাকবে র্যাব, পুলিশ সহ আনসার বাহিনী। জাতীয় নির্বাচনে জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে 12 ফেব্রুয়ারি এই আসনের নির্বাচন স্থগিত করা হয়। প্রতিটি ভোট কেন্দ্রে 5 থেকে 6 জন করে পুলিশ থাকবে এবং 13 জন করে আনসার থাকবে, যেখানে পিসি থাকবে 3 জন, এপিসি থাকবে 10 জন। বগুড়া সদর উপজেলা ও শেরপুর 3 আসনের উপনির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রস্তুত ইসি। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। নির্বাচন নিয়ে আরো তথ্য জানাতে এই মুহূর্তে বগুড়ায় আছেন সহকর্মী আব্দুল আওয়াল এবং শেরপুরে আছেন শহীদুল ইসলাম হীরা। প্রথমে যাচ্ছে আওয়ালের কাছে।
আওয়াল, রাত পেরোলেই বগুড়া ৬ সদর উপজেলার যে উপনির্বাচন সেটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যে সকাল থেকে কিন্তু বগুড়ার যে ১৫০টি ভোট কেন্দ্র রয়েছে সেই ১৫০টি ভোট কেন্দ্রে কিন্তু নির্বাচনী সরঞ্জামাদি নিয়ে প্রিজাইডিং অফিসার, নির্বাচন সংশ্লিষ্ট যারা কর্মকর্তা কর্মচারী আছেন তাদেরকে নিয়ে কিন্তু পৌঁছে গিয়েছেন। এবং এই যে নির্বাচনী সরঞ্জামাদি এর মধ্যে কিন্তু ব্যালট পেপার, ব্যালট বাক্স, অমোচনীয় কালিসহ ২৫ ধরনের নির্বাচনী সরঞ্জামাদি রয়েছে, যেগুলো নিয়ে কিন্তু আসলে প্রিজাইডিং কর্মকর্তারা ইতিমধ্যে ভোট কেন্দ্রে অবস্থান করছেন এবং ভোট কেন্দ্রের যে যাবতীয় সংশ্লিষ্ট কার্যক্রম সেটি কিন্তু ইতিমধ্যে তারা সম্পন্ন করেছেন। এবং আমরা দেখেছি সকাল থেকেই উপনির্বাচনকে কেন্দ্র করে বগুড়া সদর উপজেলার যে ১১টি ইউনিয়ন রয়েছে এবং বগুড়া পৌরসভা যে ২১টি ওয়ার্ড রয়েছে সেই ২১টি ওয়ার্ড এবং ১১টি ইউনিয়ন জুড়ে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে পুলিশ, বিজিপি, র্যাব, আনসার ব্যাটালিয়ন এবং সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। বিশেষ করে বিজিবির যে ৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে, পাশাপাশি ২৫০রও বেশি কিন্তু সেনা সদস্য রয়েছেন যারা এই নির্বাচনে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব পালন করছেন। ৪ জন কর্মকর্তার নেতৃত্বে তারাও কিন্তু আগামীকালে মাঠে দায়িত্ব পালন করবে। এবং পুলিশের যে পেট্রোল টিমগুলো রয়েছে সেই পেট্রোল টিমগুলো কিন্তু আসলে কিছুক্ষণ পরপরই পুরো শহরের বিভিন্ন স্থানে তাদের যে টহল কার্যক্রম সেটি কিন্তু চালিয়ে যাচ্ছেন। এবং এই যে বগুড়া ৬ সদর উপজেলার এই যে উপনির্বাচন, প্রধানমন্ত্রী তারেক রহমান এখান থেকে বিপুল ভোটে আসলে নির্বাচিত হয়েছিলেন, তবে একটি আসন রেখে দিয়ে বিধি অনুযায়ী আরেকটি আসন ছেড়ে দাও, এই আসনটি তিনি ছেড়ে দিলে এখানে এই যে উপনির্বাচন আগামীকাল ৯ এপ্রিল এখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং জামাতে ইসলাম এবং বিএনপি সহ কিন্তু আসলে মোট ৩ জন প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে কিন্তু জামাতে ইসলাম এবং বিএনপি মনোনীত প্রার্থীর মধ্যে। এবং ইতিমধ্যেই নির্বাচনকে ঘিরে কিন্তু ভোটের মাঠে যে উত্তাপ সেটি ছড়িয়েছে। আজকে জামাতে ইসলামের যিনি প্রার্থী রয়েছেন অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, অপরদিকে বিএনপির যিনি প্রার্থী রয়েছেন রেজাউল করিম বাদশা, সাবেক পৌর মেয়র বগুড়ার, উভয় পক্ষই কিন্তু আসলে পাল্টাপাল্টি অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে। জামাতের নারী নেতাকর্মীরা নানা অভিযোগ নিয়ে নির্বাচন কার্যালয় ঘেরাও করেছেন এবং যে নির্বাচনী যে উত্তাপ সেটি কিন্তু আসলে পুরোটাই লক্ষ্য করা যাচ্ছে। তো বগুড়ার যে নির্বাচনী পরিস্থিতি, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন আগামীকালকে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার মধ্য দিয়ে তারা শেষ করতে চান। তো বগুড়া থেকে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ। শেরপুরে আছেন সহকর্মী শহীদুল ইসলাম হীরা, সেখানে জানবো উপনির্বাচনের সর্বশেষ খবরাখবর। শেরপুর ৩ আসনের নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজকে বিকেল ৪:৩০ নাগাদ প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে ভোট গ্রহণের যে সরঞ্জামাদি রয়েছে ২৫ ধরনের সরঞ্জামাদি কিন্তু আসলে ভোট কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হয়েছে। প্রিজাইডিং কর্মকর্তারা কিন্তু সংশ্লিষ্ট কেন্দ্রে কিন্তু তাদের নিরাপত্তার নিয়োজিত সংশ্লিষ্ট লোকদেরকে নিয়ে কিন্তু প্রতিটা কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছেন এবং কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে কিন্তু তারা কিন্তু প্রতিটা কেন্দ্রকে সরকারি নির্দেশনা অনুযায়ী কিন্তু নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী কিন্তু তারা প্রতিটা কেন্দ্র সাজিয়ে নিচ্ছেন এবং গুছিয়ে নিচ্ছেন। আগামীকাল সকাল 7:30 থেকে নির্বাচনের ভোট গ্রহণ শুরু হবে। এই ভোট গ্রহণ চলবে একটানা বিকাল 4:30 পর্যন্ত। শেরপুর ৩ আসনের একটি পৌরসভা এবং 17টি ইউনিয়ন নিয়ে শ্রীবর্দী এবং ঝিনাইগাতী উপজেলার শেরপুর ৩ আসন গঠিত এবং এই 3 আসনে কিন্তু 4,13,000 ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে আমরা জানতে পেরেছি। আমরা রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন এই আসনটিতে আসলে নির্বাচনকে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করার লক্ষ্যে কিন্তু সেনাবাহিনী, বিজিবি 16টি টিম, সেনাবাহিনী টিম, র্যাব, পুলিশ, আনসার সদস্য সহ প্রায় 3,500 আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য কিন্তু এই মাঠে সারাদিন কাজ করবেন। এখানে কিন্তু সাদা পোশাকেও কিন্তু আসলে পুলিশ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন কিন্তু আসলে মাঠে কাজ করবেন আগামীকাল সারাদিন জুড়ে। একটি বিষয় আমি লক্ষ্য করেছি যে আমরা লক্ষ্য করেছি শেরপুর 3 আসনে জামাত এবং বিএনপির প্রার্থী কিন্তু আসলে মূলত এই ভোটে কিন্তু আসলে মূল প্রতিদ্বন্দ্বিতা করবেন। তো তবে জামাতের প্রার্থী আমাকে জানিয়েছেন তারা কিন্তু কিছু কিন্তু আসলে মৌখিকভাবে কিছু অভিযোগ করেছেন, কিছু বিষয় নিয়ে অভিযোগ করেছেন। তবে বিএনপির প্রার্থীও কিন্তু পাল্টাপাল্টি অভিযোগ করেছেন জামাতের প্রার্থী বা তার সমর্থকরা কিন্তু নির্বাচনী আচরণবিধি কিছু লঙ্ঘন করছেন। তো এই শেরপুরের 3 আসনের শ্রীবর্দী এবং ঝিনাইগাতী 3 আসনের নিয়ে শেরপুরের নির্বাচনে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম বগুড়া এবং শেরপুরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা মেডিকেলের চিকিৎসকদের সংঘর্ষের জেরে বন্ধ রয়েছে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী সামদানি প্রত্যয়, সরাসরি যাচ্ছে তার কাছে। প্রত্যয়,
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসকদের সংঘর্ষের একটি ঘটনা ঘটেছে। এই মুহূর্তে আমরা দর্শক রয়েছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে। এখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে জড়ো হয়েছেন এবং এখানে একটি বেশ উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করতে আমরা দেখতে পাচ্ছি। এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটার সম্ভাবনা রয়েছে এবং যার জন্য আমরা এখানে প্রচুর পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনীর মোতায়েন দেখতে পাচ্ছি এবং চিকিৎসা সেবা এই মুহূর্তে বন্ধ রয়েছে। আমরা এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে দেখছি, তিনি এখানে এসেছেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন যে আসলে বিষয়টি কি হয়েছে। আমরা তাৎক্ষণিকভাবে স্পটে এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে আমরা যতটুকু জানতে পেরেছি যে 21 হলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর 21 হলের একজন শিক্ষার্থী, তিনি এখানে এসেছিলেন চিকিৎসা নিতে এবং এখানে আসার পর চিকিৎসা সেবা নিয়ে এখানকার চিকিৎসকদের সঙ্গে তার কিছুটা মনোমালিন্য হয়, কথা কাটাকাটি হয় এবং সেই কথা কাটাকাটির পর এখানে কিন্তু এখানকার যারা চিকিৎসক রয়েছেন তাদের সঙ্গে সেই বাক্য বিনিময় উত্তপ্ত আকার ধারণ করে এবং তারপরে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। এখানে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান দেখছি এবং ঢাকা মেডিকেল কলেজের যে চিকিৎসা সেবা সেটি কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে। ইমার্জেন্সির যে গেট, জরুরি বিভাগ, যেখানে দেশের প্রতিদিন হাজার হাজার মানুষ যেখানে এসে চিকিৎসা নিয়ে থাকেন, সেখানে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একটা অচলায়তন তৈরি হয়েছে। কারণ এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গেটের ভেতরে আনসারের সঙ্গে এখানকার যারা চিকিৎসক রয়েছেন তারা অবস্থান করছেন এবং বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান করছেন এবং এখানে যে অভ্যর্থনা ও তথ্য কেন্দ্র রয়েছে সেই অভ্যর্থনা কেন্দ্রের সামনে কিন্তু এখানে একটা জিরো জোন তৈরি করে রেখেছেন পুলিশ সদস্যরা। এর এক পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আমরা দেখেছি এবং এখানে তাদের প্রক্টরকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তিনি এখানে এসেছেন শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার জন্য। এর আগে শিক্ষার্থীরা আমাদেরকে জানাচ্ছিলেন যে তারা যখন এখানে আসেন, এখানে আসার পর পরীক্ষা শেষ হয়েছে তাদের আজকে কোনো একটা, সেই পরীক্ষার পরে তারা যখন এখানে আসেন, এখানে আসার পর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা তাদেরকে ওষুধ চিকিৎসাপত্র লিখে দিয়েছিলেন। তবে সরকারি ওষুধ সরবরাহ না থাকায় তাদেরকে বাইরে থেকে ওষুধ কিনতে বলা হয়। কিছুক্ষণ পর ওই শিক্ষার্থী ও সহপাঠীরা হাসপাতালে এসে কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে কথা বলতে গেলে সেখানে তাদের সঙ্গে একটি কথা কাটাকাটির ঘটনা ঘটে এবং তারপর থেকে এখানে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। আমরা এই মুহূর্তে এখানে দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বেশ তৎপর অবস্থায় রয়েছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এসেছেন। তবে এই মুহূর্তে চিকিৎসা সেবা যেহেতু বন্ধ রয়েছে, কখন এই অচলায়তন কাটবে আবার কখন জরুরি বিভাগের যে চিকিৎসা সেবা সেটি চালু হবে সেটি এখন পর্যন্ত আমরা নিশ্চিত নই। এই ছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি বাবা ছেলে সহ 3 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন পরিবারের আরও 2 সদস্য। এদের মধ্যে বাবা ছেলের গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগরে বইছে শোক। স্বজনরা জানান গেল 6 এপ্রিল সন্ধ্যায় একটি প্রাইভেট কারে করে ঘুরতে বের হন তারা। আলবানির রুট 9H সড়কের ভ্যান ওয়াইক লেনে পৌঁছালে হঠাৎ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি টয়োটা ক্রাউন গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মুরাদনগরের করইবাড়ি গ্রামের মোহাম্মদ হিরামন, তার ছেলে নাজমুল রোবেল ও নড়াইলের ফাহিম আলিমের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত হয়েছেন হিরামনের বড় মেয়ে রত্না ও 1 বছরের শিশু ইকরা। খাগড়াছড়িতে আধিপত্য নিয়ে দুর্বৃত্তদের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ প্রসিদ্ধ গ্রুপের 1 সদস্য নিহত হয়েছেন। দলের পক্ষ থেকে জানানো হয় সকালে সাংগঠনিক কাজে খাগড়াছড়ি রাঙামাটি সড়কের আকবাড়ি এলাকায় নিউটন চাকমা সহ আরও একজনকে লক্ষ্য করে অতর্কিত গুলি চালায় 8 জনের একটি সশস্ত্র দল। এতে ঘটনাস্থলেই নিহত হন নিউটন। তার সঙ্গে থাকা অপর ব্যক্তি পালিয়ে প্রাণে রক্ষা পান। প্রতিপক্ষ সশস্ত্র গ্রুপের সদস্যরা পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে অভিযোগ দলটির। তবে অভিযোগ অস্বীকার করেছে ইউপিডিএফ গণতান্ত্রিক। দেখছেন বাংলার সময়। গাজীপুরে ডাকাতের সময় এক নারীকে হত্যা করেছে ডাকাতরা, আহত হয়েছেন তার পুত্রবধূ। এদিকে সাভারের আশুলিয়ায় ঘর থেকে ডেকে নিয়ে এক পোশাক শ্রমিককে হত্যা করা হয়েছে। গত রাতে গাজীপুরের সদর উপজেলার পেরোজালি এলাকায় আনিসুর রহমানের বাড়িতে ডাকাতরা হামলা করে। এ সময় তারা আনিসুরের স্ত্রী আসমা আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে। আহত হন তার পুত্রবধূ আরিফা আক্তার। এদিকে সাভারের আশুলিয়ার বাইপাইল এলাকায় ঘর থেকে ডেকে নিয়ে এক পোশাক শ্রমিককে হত্যা করা হয়েছে। গল্পকে হার মানিয়েছে গাইবান্ধার কৃষি বিভাগ। একটি কৃষি যন্ত্রের সঙ্গে ভাড়াটিয়া কৃষকের ছবি তুলেই গায়েব করা হয় 48টি কৃষি যন্ত্র।
মাঠের কৃষক না জানলেও কৃষি বিভাগের খাতায় ঠিকঠাক বিতরণ দেখিয়ে লোপাট করা হয় সরকারি ভর্তুকির প্রায় 4 কোটি টাকা। তদন্তে প্রমাণিত হলেও অভিযুক্তের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। সোহেল রানার ছবিতে হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট। খাদ্য উৎপাদনে উদ্বৃত্ত উত্তরের জেলাগুলোর একটি গাইবান্ধা। কৃষকের শ্রমে ঘামে মাঠে প্রান্তরে যেখানে ধরা দেয় এমন সবুজের ঢেউ। নিঃস্বার্থ সেই কৃষকের জন্য সরকারের বরাদ্দ চলে যায় কর্মকর্তাদের পেটে। এমন খবরের সন্ধানে সময় সংবাদের নজর সদর উপজেলার গাইবান্ধা পৌরসভায়। 2021 ও 22 দুই বছরে যেখানে শতকরা 50% ভর্তুকিতে 4টি কৃষি যন্ত্র বিতরণ দেখায় কৃষি বিভাগ। কোন কোন কৃষককে এসব যন্ত্র দেয়া হয়েছে দেখতে যেতে চাইলে কৃষি কর্মকর্তা নিজেই স্বীকার করলেন কাগজে থাকলেও বাস্তবে 4টির একটিরও অস্তিত্ব নেই। মোবাইল নাম্বার খুঁজে পাইনি, লোককে খুঁজে পাইনি, বারবার চেষ্টা করার পরেও। কৃষি বিভাগের তালিকা ধরে এবার সদরের কুপতলা ইউনিয়নে সময় সংবাদ। প্রান্তিক কৃষকের কারো কাছেই পাওয়া গেল না কোনো যন্ত্রের খোঁজ। অথচ এই ইউনিয়নে 23 ও 24 সালে 12টি কৃষি যন্ত্র বিতরণ করেছে কৃষি বিভাগ। এইটা কি জুলফাত জান্নাত জুই আপার নাম্বার? না, কৃষি বিভাগ থেকে মেশিন দেওয়া হয়েছিল। আপনি আসলে কোনো মেশিন পেয়েছিলেন কিনা? তালিকায় পাওয়া যায় ট্রাক্টর চালক শাহজাহানের নাম। কোম্পানি থেকে একটি ছোট হারভেস্টর মেশিন দিলেও সেটি নষ্ট হওয়ার পর ফেরত দিয়েছেন। একই বক্তব্য আজগর আলীর। আর হারভেস্টর মেশিন পেয়েছেন দাবি করলেও তা দেখাতে পারলেন না জাহিদুল নামের আরেক কৃষক। ধান কাটা না, পরে আমি বললাম ভাই আমি মেশিনও নেবেন, আপনার কিস্তিও আর দিবেন। পরের সিজনের জন্য আমি শ্বশুরবাড়িতে রাখছি এবং এখনো ওখানে বর্তমান আছে আর কি। খাতা কলমে পাওয়া যায় 2023 ও 24 সালে 36টি কৃষি যন্ত্র বিতরণ করেছে সদর উপজেলা কৃষি অফিস। সমতল এলাকা রেখে 36টির মধ্যে 30টির জন্য বেছে নেওয়া হয় কামারজানি ও মোল্লাচরের দুর্গম চরাঞ্চল। কামারজানির ব্রহ্মপুত্র বেষ্টিত খারজানি চরে 4টি কৃষি যন্ত্র বিতরণ করা হয়। এই চরের কৃষক শাহ আলম কোনো যন্ত্র পাননি বলে ইতিমধ্যে কৃষি বিভাগকে লিখিত দিয়েছেন। পারদিয়ারা ও মোল্লাচরের কৃষক এমনকি জনপ্রতিনিধিরাও জানেন না এসব কৃষি যন্ত্রের খবর। আমি এই বিষয়ে জানি না এবং আমি মেম্বারদেরকে ফোন দিয়েছিলাম, মেম্বাররাও এই বিষয়টা জানে না। কৃষি বিভাগ থেকে গঠিত তদন্ত কমিটিও পায়নি কোনো যন্ত্রের হদিস। এদিকে তদন্ত কমিটিকে দেয়া লিখিত বক্তব্যে উপসহকারী কৃষি কর্মকর্তা হাফিজুর জানান, তৎকালীন সদর উপজেলা কৃষি কর্মকর্তা শাহাদত হোসেনের নির্দেশে উপসহকারী কৃষি কর্মকর্তা আনিসুজ্জামান, ফারুক আহমেদ, সাদিকুল ইসলাম রনি ও হাফিজুরের মাধ্যমে তাদের নিজস্ব লোকজনের নামে আবেদন করেন। এরপর উত্তরণ, বাংলামার্ক ও এসকিউ কোম্পানির লোকজনের সহায়তায় ইউএনও অফিসে এক কৃষককে দাঁড় করিয়ে যন্ত্রের সঙ্গে ছবি তোলার পর গভীর রাতে কৃষি যন্ত্রগুলো অন্যত্র সরানো হয় এবং প্রতিটি কৃষি যন্ত্র বিতরণের চুক্তিপত্রে সাক্ষী হিসেবে উপসহকারী কর্মকর্তা আনিসুজ্জামানের স্বাক্ষর নেওয়া হয় বলে লিখিত স্বীকারোক্তি দিয়েছেন তিনি। অথচ কৃষি যন্ত্র বিতরণের ব্যাপারে কিছুই জানেন না বলে সময় সংবাদের কাছে দাবি করেন উপসহকারী কৃষি কর্মকর্তা হাফিজুর ও আনিসুজ্জামান। আমি জানি না, এটা আমি তো দেই না, অফিস বিতরণ করে, আমি তো বিতরণ করি না। কম্বাইন্ড হারভেস্টর, রিপার মেশিন দেওয়া হয়েছিল, এই ব্যাপারে জানেন কিছু? না, এই বিষয়ে আমি কিছু জানি না। এরপর বর্তমানে সাদুল্লাপুর উপজেলায় কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তা হাফিজুরের লিখিত স্বীকারোক্তি নিয়ে তার মুখোমুখি হয় সময় সংবাদ। এ সময় হতচকিত হয়ে জানান, লিখিত বক্তব্যে সব দায় স্বীকার করেছেন তিনি। আপনি আবেদন করার নাই? করেছিলাম। কয়টা করেছিলেন? আমি শুধু কুপতলাটা করেছিলাম। মোল্লাচর এগুলো কে করেছে? আমি করিনি এগুলো। আপনার বাবা চাচারটা অন্য মানুষ করাইছে? জানি না আমি এটা। আমি যে কোনো সময় সাক্ষী দিতে রাজি আছি। অনুগ্রহপূর্বক আমার অপরাধ ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য বিনীত প্রার্থনা করছি। আপনি তো ক্ষমাও চাইছেন। বক্তব্যে লেখা আছে। কৃষি বিভাগের গঠিত তদন্ত কমিটিতে লুটপাটের বিষয়টি প্রমাণিত হওয়ার পরও কোনো ব্যবস্থা নেয়নি কৃষি বিভাগ। কোনো ধরনের গাফিলতি কোনো কর্মকর্তার আমরা লক্ষ্য করি মাঠ পর্যায়ে, তাহলে সাথে সাথে আমরা সেগুলো আইনের আওতায় নিয়ে আসি। 2021 থেকে 2022 দুই বছরে গাইবান্ধা সদর উপজেলা কৃষি কর্মকর্তা আল ইমরান 12টি কম্বাইন হারভেস্টর বিতরণ করেন। আর 2023 থেকে 24 সাল পর্যন্ত 36টি কৃষি যন্ত্র বিতরণ করা হয়। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। দেখছেন বাংলার সময়। রাজশাহীতে 41তম ক্যাডেট এসআইদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।
এবারের কুচকাওয়াজে 5 নারী কর্মকর্তা সহ 209 জন শিক্ষানবিশ ক্যাডেট অংশ নেন। সকালে রাজশাহীর সারদা পুলিশ একাডেমির প্যারেড মাঠে এই কুচকাওয়াজ হয়। পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। প্যারেড পরিদর্শন শেষে আইজিপি বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। সততা, নিষ্ঠা ও মানবিকতা দিয়ে দায়িত্ব পালনের আদেশ দিয়ে আইজিপি বলেন, যে কোনো পরিস্থিতিতে আইনের শাসন সমুন্নত রাখা এবং দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়া পুলিশের নৈতিক কর্তব্য।
এই ছিল বাংলার সময়ে। সন্ধ্যার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ে।